মহারাজ, দ্য আনটোল্ড স্টোরি অফ প্রিন্স অফ ক্যালকাটা। সূচনা, বেহালার সেই রাজকীয় শুরু। 1972 সালের 8ই জুলাই কলকাতার বেহালার চণ্ডী গাঙ্গুলি এবং নিরুপমা গাঙ্গুলির ঘরে জন্ম নিলেন এক রাজপুত্র। নাম রাখা হল সৌরভ। চণ্ডী গাঙ্গুলি ছিলেন কলকাতার অন্যতম নামকরা মুদ্রণ ব্যবসায়ী। প্রাচুর্যের কোনো অভাব ছিল না। বড় ভাই স্নেহাশিস গাঙ্গুলি ততদিনে ক্রিকেটে নাম করে ফেলেছেন। আশ্চর্যের বিষয় হল, সৌরভ শুরুতে ছিলেন ফুটবলের ভক্ত, কিন্তু স্নেহাশিসের হাত ধরেই তার ক্রিকেটে হাতেখড়ি। শুরুতে ডানহাতি ব্যাটিং করলেও ভাইয়ের কিটব্যাগ ব্যবহার করার সুবিধার্থে তিনি হয়ে গেলেন বাঁহাতি। কে জানত, এই সিদ্ধান্তই বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা অফসাইড ঈশ্বর তৈরি করবে। 2. উত্থান এবং 1992-এর সেই তিক্ত অভিজ্ঞতা। রঞ্জি ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্সের পর 1992 সালে অস্ট্রেলিয়া সফরের জন্য ভারতীয় দলে ডাক পান সৌরভ, কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একমাত্র ওয়ানডে ম্যাচে মাত্র 3 রান করে বাদ পড়েন। প্রচলিত বিতর্ক বলা হয়, তৎকালীন সময়ে সৌরভের মধ্যে অ্যারোগেন্স বা দম্ভ দেখা গিয়েছিল। তিনি নাকি সিনিয়রদের জল বইতে অস্বীকার করেছিলেন। যদিও সৌরভ বরাবরই এই দাবি অস্বীকার করেছেন, তবে এই 4 বছরের নির্বাসন তাকে মানসিকভাবে আরও শক্তিশালী করে তোলে। 3. লর্ডসের অভিষেক, ইতিহাসের নতুন ভোর। 1996 সাল ইংল্যান্ড সফর। নবজ্যোৎ সিং সিধু দল ছেড়ে বেরিয়ে যাওয়ায় সুযোগ আসে সৌরভের। লর্ডসের পবিত্র ঘাসে অভিষেক টেস্টেই খেললেন 131 রানের মহাকাব্যিক ইনিংস। এর পরের টেস্টে ট্রেন্ট ব্রিজেও করলেন সেঞ্চুরি। বিশ্ব দেখল এক নতুন তারার উদয়। রাহুল দ্রাবিড় এবং সৌরভ দুজন মিলে ভারতীয় ব্যাটিংয়ের এক নতুন স্তম্ভ তৈরি করলেন। 4. অধিনায়কত্বের মুকুট, ম্যাচ ফিক্সিংয়ের কালো ছায়া। 2000 সাল ভারতীয় ক্রিকেট যখন ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে জর্জরিত, তখন শচীন টেন্ডুলকার অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন। বিসিসিআই এক প্রকার বাধ্য হয়েই সৌরভের হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দেয়। সৌরভ এসে দলের সংস্কৃতি বদলে দিলেন। তিনি বিশ্বাস করতেন, ভারতকে শুধু ঘরের মাঠের বাঘ হলে চলবে না, বিদেশের মাটিতেও জিততে শিখতে হবে। যুবরাজ সিং, হরভজন সিং, বীরেন্দ্র সেবাগ, জহির খান এবং মোহাম্মদ কাইফের মতো তরুণ প্রতিভাদের খুঁজে বের করে তাদের আগলে রাখলেন তিনি। 5. লর্ডসের ব্যালকনি এবং ন্যাটওয়েস্ট ফাইনাল। 2002 সালের ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনাল। 326 রান তাড়া করতে নেমে ভারত যখন খাদের কিনারে, তখন কাইফ এবং যুবরাজ অসাধ্য সাধন করলেন। ভারত জেতার পর লর্ডসের ঐতিহাসিক ব্যালকনিতে সৌরভের সেই জার্সি ওড়ানো ছিল ব্রিটিশদের তাদেরই মাটিতে দেওয়া এক কড়া জবাব। সেটি কেবল একটি উদযাপন ছিল না, সেটি ছিল ভারতীয় ক্রিকেটের নতুন আত্মবিশ্বাসের প্রতীক। 6. গ্রেগ চ্যাপেল অধ্যায়, বীরের পতন ও প্রত্যাবর্তন। 2005 সাল ভারতীয় ক্রিকেটের অন্ধকারতম অধ্যায়। কোচ হিসেবে এলেন গ্রেগ চ্যাপেল। শুরু হল সৌরভ বনাম চ্যাপেল লড়াই। সৌরভকে অধিনায়কত্ব থেকে সরানো হলো, এমনকি দল থেকেও বাদ দেওয়া হলো। পুরো দেশ বিক্ষোভে ফেটে পড়ল, কিন্তু সৌরভ হাল ছাড়েননি। হাড়ভাঙা খাটুনি খেটে 2006 সালের দক্ষিণ আফ্রিকা সফরে আবার দলে ফিরলেন। জোহানেসবার্গে তার হাফ সেঞ্চুরি ভারতকে প্রথমবার দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট জিততে সাহায্য করল। প্রমাণ করলেন, দাদাকে দমিয়ে রাখা যায় না। 7. বিদায়বেলা এবং পরবর্তী জীবন। 2008 সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে নাগপুর টেস্টে সৌরভ আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান। ধোনি যখন তাকে শেষবারের মতো অধিনায়কত্ব করতে বললেন, পুরো ক্রিকেট বিশ্ব আবেগপ্রবণ হয়ে পড়েছিল। অবসরের পর তিনি থেমে থাকেননি। CAB সভাপতি, বাংলার ক্রিকেটের খোলনলচে বদলে দেন। বিসিসিআই সভাপতি, 2019 থেকে 2022 পর্যন্ত বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ক্রিকেট বোর্ডের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। টক শো এবং IPL দাদাগিরির মাধ্যমে তিনি ঘরে ঘরে পৌঁছে যান এবং দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর হিসেবে ক্রিকেটের সাথেই যুক্ত থাকেন। ব্যক্তিগত জীবন। ডোনা গাঙ্গুলির সাথে তার প্রেম এবং বিয়ে কোনো সিনেমার থেকে কম নয়। সৌরভ গাঙ্গুলি মানেই জেদ। সৌরভ গাঙ্গুলি মানেই হার না মানার গল্প। তিনি শিখিয়েছেন যে আপনার দিকে পাথর ছুঁড়ে মারলে সেই পাথর দিয়েই নিজের সাফল্যের প্রাসাদ তৈরি করা যায়। বাঙালির আবেগ আর ভারতের গর্ব, তিনি আমাদের প্রিয় দাদা।